আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, অনেক অনেক মজা করছেন, বাইরে ঘোরাঘুরি করছেন, আর আমি মজা করছি রান্নাঘরে, সেটা তো দেখতেই পাচ্ছেন। আজ ঈদের দ্বিতীয় দিন, আর আজ এমন একজন মানুষ আমার কাছে খেতে চেয়েছে যিনি সবসময় আমাকে খাইয়ে মজা পান, কখনোই আমার কাছ থেকে কিছু খেতে চান না। তো প্রথম আমি কথাটা তেমন আমলে নিই নাই, কিন্তু দ্বিতীয়বার যখন সেই মানুষটা বলল কে আসছেন সেটা আমি শেয়ার করবো ভিডিওর শেষে, তাই না টেনে সম্পূর্ণ দেখুন। আমি তো পুরাই অবাক। তো কি আর করার, ঝটপট যা পারলাম আয়োজন করলাম। সকাল 10টার দিকে জানতে পারলাম তারা আসবে। মেহমান 2জন হোক বা 10জন, কষ্ট কিন্তু একই হয়, কারণ সব কিছু রান্নার পরিমাণ একটু বাড়ে বা কমে। এছাড়া টাইম সব কিছু তো একই লাগে। আরও আপা নাই বাসায়, তিনি তো এখন ঈদের ছুটিতে আছেন। তো একা একা কী আয়োজন করলাম, কি করলাম না করলাম, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি রোস্টের জন্য মুরগিটা ভেজে নিচ্ছিলাম, আর এইদিকে পোলাওর জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা ফোটার পর এখানে আমি পোলাও দিয়ে দিলাম। কারা কারা এইভাবে পোলাও রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আগে আমি চাউলটা ভেজে রান্না করতাম, কিন্তু আমার আম্মুর কাছ থেকে শিখেছি এইভাবে রান্না করতে। সব থেকে মজার ব্যাপার কি জানেন, এইভাবে রান্না করলে পোলাওটা আরও বেশি ভালো হয়, বেশি ঝরঝরা হয়। কিন্তু রান্নার 30 মিনিট আগে পোলাওটা চাউলটা ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। ওইদিকে পোলাও রান্না হচ্ছে আর চিকেনটা ভাজা হচ্ছে, আর সেই ফাঁকে আমি গরুর মাংসটা মাখিয়ে নিব। তো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা, ধনিয়া গুঁড়া, গোটা গরম মশলা, গোটা তেজপাতা, দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা, পরিমাণ মতো লবণ ও হলুদ। এবার মশলাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিব মাংসের সাথে। মাংসটা এখন যত ভালো করে মাখাতে পারবেন তত স্বাদ বেশি আসবে। সাধারণত গরুর মাংস আমি এইভাবে সমস্ত মশলা বেটে রান্না করি না, অনেক কিছুই ছেঁচে রান্না করি। যেমন শুকনা চালটা আমি অর্ধেকটা কেটে দিই, অর্ধেকটা ছেঁচে দিই, সেভাবেই রান্না করি। রসুনটা ছেঁচে দিই, আদা ছেঁচে দিই, কিন্তু আজকে কিছুই করার নাই, তাড়াতাড়ি করার জন্য আমি সমস্ত মশলাগুলো একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছিলাম, আর সেই জন্যই সব বাটা মশলা দিয়ে রান্না করতে হচ্ছে। তো এইবার হাতটা ধুয়ে একটুখানি পানি দিয়ে এটাকে জালে বসিয়ে দিব। গরুর মাংসটাকে চুলার উপর বসিয়ে দিয়ে আবার এইদিকে চলে আসলাম। গরুর মাংসটা আমি গ্যাসে রান্না করব, আর এইদিকে রান্না হচ্ছে আমার চিকেনটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমি পাকিস্তানি মুরগিটা ব্যবহার করেছি, আপনারা যদি চান তাহলে আপনারা পোলট্রি মুরগি দিয়েও এটা করতে পারেন। মাংসটা ভাজার সময় শুধু আমি আধা ঘন্টা আগে লবণ ও লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এইভাবেই কড়া করে ভেজে নিলাম তেলে। তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা ভালো এসেছে। এবার আমি পেঁয়াজ ভেজে নিব। অল্প আঁচে সময় নিয়ে পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, এবার পেঁয়াজটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি, এটা জাস্ট ফ্লেভারের জন্য, এবং গোটা গরম মশলা, এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ। এবার দিয়ে দিলাম কিছুটা আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম জিরা বাটা ও কয়েক টুকরো আস্ত কাঁচামরিচ। এবার এই মশলাটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আমার কাছে মনে হয় কোরমা বা রোস্টে একটুখানি কাঁচামরিচ এভাবে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, কারণ কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা ভাত দিয়ে খাওয়ার সময় এই ঝালগুলো নিয়ে খেতেও পারেন। তো মশলাটা বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব, আর দিয়ে দিলাম একটুখানি লবণ। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, এবং দিয়ে দিলাম এখানে পেস্তা বাদাম বাটা, দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেবেন। বেশ ভালোভাবে নেড়েচেড়ে যখন দেখলাম পানিটা ফুটে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো, এবং নেড়েচেড়ে এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর তত সময় পর্যন্ত জাল করব যত সময় না পর্যন্ত গায়ের পানিটা শুকিয়ে যাচ্ছে আর মাংসগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখে নিব গরুর মাংসের কী অবস্থা। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন গরুর মাংসের কালারটা কত ভালো এসেছে। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংসের গায়ে যে পানিটা ছিল সেই পানিটাতে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে। এই পানিতে এবার এভাবে কষাতে থাকবো যত সময় না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে মশলাটা ভাজা ভাজা হচ্ছে, এই পানিতেই কষিয়ে নিব। আপনি মাছ মাংস যাই রান্না করেন না কেন, যত ভালো কষাতে পারবেন সেই তরকারির টেস্টটা তত বেশি ভালো আসবে। তো এবার আমি আবারও ঢাকনাটা বসিয়ে দিলাম, আর এইদিকে দেখে নেব পোলাওর কী অবস্থা। মাশাল্লাহ, আমার পোলাওটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটু নেড়ে দেখিয়ে দিব যে কতটা ঝরঝরা হয়েছে পোলাওটা। এইটা এভাবে রান্না করলে এরকমই আপনার ঝরঝরা হবে। তো রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন পোলাও হলো অবশ্যই জানাবেন। ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে নেড়েচেড়ে এখানে এইভাবে ঢাকনা লাগিয়ে দিব এবার, যাতে খাবারটা গরম থাকে, গরম গরম সার্ভ করতে পারি। এখানে শুধু বাকি আছে বেরেস্তা দেওয়া, এছাড়া পোলাওর আর কোনো কাজ বাকি নাই। এদিকে দেখে নিব আমার রোস্টের কী অবস্থা। তো রোস্টটা প্রায় হয়ে এসেছে, এবার একটু ভালো করে নেড়ে উল্টে পাল্টে দিব।
মাংসটা বেশ ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দেওয়ার পর দিয়ে দিব একটুখানি চিনি। চিনিটা একটু বুঝে শুনে দিবেন, কারণ গুঁড়ো দুধ আর পেস্তা বাদামে অলরেডি মিষ্টি মিষ্টি একটা ভাব আছে। তো আমি একটুখানি চিনি দিয়ে এটাকে আবার ঢাকনা বসিয়ে দিলাম। ও একটুখানি ভুল হয়ে গিয়েছে, এবার বেরেস্তাটা দিয়ে দেবো ওপর থেকে, এটা আমি ভুলে গিয়েছিলাম। তাই পেঁয়াজ ভাজাটা দিয়ে এটাকে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। বেরেস্তা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর 15 মিনিট পর আমার মাংসটা সম্পূর্ণ রেডি চিকেন রোস্টটা নামানোর জন্য। এবার আমি এটাকে নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই এটাও আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। আমার যিনি স্পেশাল গেস্ট আসছেন তানার এই চিকেন রোস্টটা অনেক পছন্দ, স্পেশালি তানার জন্যই আমি বানিয়েছি। আর এইদিকে আমি সাদা ভাতও বসিয়ে দিয়েছি, কারণ অনেকে আছে সাদা ভাত খাবেন, পোলাওটা তেমন একটা খান না, তাই আমি অল্প অল্প সব কিছু রান্না করছি। আর এদিকে আমি সেই রোস্টের প্যানেই বসিয়ে দিলাম ডিম সেদ্ধ। সময় খুব কম, তাই তাড়াহুড়ার মধ্যে আমি আর কড়াইটা ধুয়ে নেইনি, এর মধ্যেই দিয়ে দিলাম ডিম সেদ্ধ। ডিমগুলাকে দিয়ে কোরমা বানাবো, তাই ডিমগুলা ভালো করে সেদ্ধ করে নিব। অনেকে আছেন কমপ্লেন করেন যে ডিম সেদ্ধ করতে দিলে ফেটে যায়। সেখানে ছোট্ট একটি টিপস হলো, যদি আপনি ফ্রিজের ডিম সেদ্ধ করেন সেক্ষেত্রে ডিমটাকে বের করে আগে থেকেই বের করে রেখে আপনি নর্মাল টেম্পারেচারে এনে তারপরে সেদ্ধ করতে দিবেন, তাহলে আর এটা ডিম ফেটে যাবে না। এইদিকে আমার গরুর মাংসের গায়ে যে পানিটা ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে, আর মশলাটা বেশ ভাজা ভাজা একটা সেন্ট বের হচ্ছে। এই পর্যায়ে আমি একটুখানি পানি দিব কষানোর জন্য। কষানোর জন্য পানি দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে এটাকে এইভাবেই আবার বসিয়ে রাখবো। কষানোর পানি দেওয়ার 10 মিনিট পর আমি দিয়ে দিব কেটে রাখা আলু, কারণ আমাদের ঘরে আলুটা যে কোনো মাংসতেই মাস্ট, আলু ছাড়া চলেই না। সবাই মাংসের আলু খেতে অনেক পছন্দ করে, তাই আমি বেশ কিছু আলু দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার আলু সহ মাংসটাকে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট কষানোর পর আমি দিয়ে দিব এতে গরম পানি। অবশ্যই গরুর মাংস বা খাসির মাংস রান্না করতে গেলে আপনারা গরুর পানিটা ব্যবহার করবেন, তাহলে স্বাদের যে পার্থক্য আছে সেটা নিজেরাই বুঝতে পারবেন। এই জন্য আমি সবসময় চেষ্টা করি মাংসে গরম পানির ঝোলটা দেওয়ার জন্য। গরম পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর চলে যাব আমার পরবর্তী কাজে। আলু দেওয়ার 20 মিনিট পর সম্পূর্ণভাবে তৈরি আমাদের মাংসটা। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। যেহেতু আজকে ভাবছি একটু পাতলা ঝোল রান্না করব, তাই আমি ঝোল একটু বেশি রেখেছি। রান্নার একদম শেষে চুলাটা বন্ধ করার পর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম জিরা এবং গোটা গরম মশলা। আস্ত তেলে গুঁড়ো করে নিয়েছি সেইটা। এইভাবে দিলের ঘ্রাণটা অনেকটা টাটকা থাকে। বাসায় দিয়ে কখনো ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে আমার গরুর মাংস সম্পূর্ণ রেডি, আর এইদিকে আমি পোলাওয়ের জন্য বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আর এইখান থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে আমি ডিমের কোরমাটাও করে নিব, দুইটাই একসঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। আর ডিমগুলাকে এবার হালকা করে ভেজে নিব, কারণ কোরমার ডিমগুলো আমার কখনোই কড়া করে ভাজলে ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি কোরমার ডিমগুলো হালকা ভাজি দিতে। এবার অনেকে আছেন যারা টোটালি ভাজেন না, এইভাবেই রান্না করেন, সেটাও কিন্তু অনেক মজাদার হয়। তো ডিমগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা গরম মশলা, দেখতেই পাচ্ছেন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। এখানে আমি মশলাটা খুবই কম পরিমাণে ব্যবহার করেছি। এবার মশলাটাকে তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম 4 টুকরা গোটা কাঁচামরিচ। এবার সব কিছুকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব একটুখানি পানি। ডিম রান্নার ক্ষেত্রে সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, কখনোই অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই, তাহলে ওভারকুক হয়ে যাবে আর ডিমটা খেতে একদমই ভালো লাগবে না। তো পানিটা জাল ওঠার পর দিয়ে দিলাম একটুখানি লবণ ও গুঁড়ো দুধ, এবং তারপরে দিয়ে দিলাম ডিম। আর 5 থেকে 7 মিনিট আমি এইভাবেই রান্না করে নিব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি করে লাইক ও ফলো করে দিবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমার রান্নাবান্না প্রায় শেষের পথে। এদিকে কোরমাও শেষ, রোস্ট হয়ে গেছে, গরুর মাংস হয়ে গেছে, আর পোলাওটা হয়ে গেছে। উপরে শুধু বেরেস্তাটা দেওয়া বাকি ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব কার জন্য আমি এই আয়োজনগুলো করলাম। যার জন্য আমি আয়োজনগুলো করলাম সে আর কেউ না, সে হচ্ছে আমার আম্মু। আম্মু কখনোই আমার কাছে এইভাবে কিছুই খেতে চান না, সব সময় ঈদের সময় সে ব্যস্ত আমাকে নিয়ে খাওয়ানোর জন্য। এবার কেন জানি না আম্মু বায়না করে বসলো, আর আমিও আম্মুর আবদার ফেলতে পারলাম না। আর এইদিকে একটি মাছের চচ্চড়ি করছিলাম আমার আব্বুর জন্য, কারণ আমার আব্বুর যত যাই হোক মাছ ছাড়া চলেই না। আর এই দিনে আমি সবথেকে বেশি মিস করছিলাম আমার বড় ভাই ও ভাবিকে, তারা দুজন থাকলেও অনেক ভালো হতো। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের আমার ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রিমির রান্নাঘরের পাশেই থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই যারা এতদিন পাশে ছিলেন বা আগামীতে থাকবেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে ঈদটা অনেক বেশি এনজয় করুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর রিমির রান্নাঘরের পাশেই থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।